আমরা বলতে চাই, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন এই প্রশ্নটা, আমি হয়তো এই প্রশ্নটাকে এড়িয়ে যেতাম। এবং আমরা ইতিমধ্যে জানি যে খালেদা জিয়ার যেভাবে মেডিকেল বুলেটিন পেয়েছি, আহ, প্রথমে বলি এটা বাংলাদেশ অথবা ঢাকার এটা অভ্যন্তরীণ বিষয়, এটা ওদের নিজেদের ইন্টারনাল ব্যাপার। তবে যেহেতু উনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, আমরা আশা করব যে তার হেলথ বুলেটিন প্রত্যেকদিন যে হসপিটালে আছে, অনেকে হয়তো আমার দর্শক যারা জানেন না, আমি জানাই, ঢাকায় সবচেয়ে অত্যাধুনিক ওদের সবচেয়ে ভালো হসপিটাল, ওই হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। সেই এভার কেয়ার হসপিটালে উনি 25শে নভেম্বর থেকে আছেন। এবং আমাদের কাছে যতদূর খবর, বিশ্বস্ত সূত্রে যে খবর, সূত্রের যে খবর, উনি কিন্তু আপাতত ভেন্টিলেটর সাপোর্টে আছেন। এবং আপনি যে প্রশ্নটা তুলছেন, উনি কিরম আছেন, ওনার শারীরিক অবস্থা কিরম, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন আছে। কারণ সাধারণত থাকবে, কারণ যে অন্তর্বর্তী সরকার আছে, বিশেষ করে চাচা ইউনিসের সরকার, এটাকে ঢেকে রেখে রাখছে, এটাকে মানুষের সামনে এটা আনতে চাইছে না। দুর্ভাগ্যজনক, দুঃখজনক, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর যে শারীরিক অবস্থা, সেটা মানুষের সামনে কেন আনবে না? এ প্রশ্ন নিশ্চিতভাবে ভারতবর্ষে আমাদের সমস্ত যারা নাগরিক তাদের তো থাকবে, বাংলাদেশের যারা 18 কোটি নাগরিক তাদের সামনেও থাকবে, যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী খালেদা জিয়া উনি কিরকম আছেন, ওনার শারীরিক অবস্থা কিরম, উনি ভেন্টিলেটর সাপোর্টে এখনো আছেন না ভেন্টিলেটর সাপোর্ট থেকে বেরিয়ে গেছেন, এবং একটা বড় প্রশ্ন যেটা ঘুরছে, উনি কি এখনো জীবিত আছেন, এই প্রশ্ন। কারণ এই কিছুদিনের পর ইলেকশন আছে বাংলাদেশে, আমরা জানি ফেব্রুয়ারি মাসে ইলেকশন আছে। এবং 26শে জানুয়ারির পর অথবা 27শে জানুয়ারির পর থেকে ইলেকশন, যে র্যালি, সেগুলো বিভিন্ন দলে শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু দুটো প্রধান দল বাংলাদেশে, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। একজন আওয়ামী লীগকে এই অন্তর্বর্তী সরকারে জানি না কতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা আছে কিনা, সাংবিধানিক ক্ষমতা আছে কিনা প্রশ্নচিহ্ন, যে বলে দিয়েছে যে আওয়ামী লীগকে ব্যান করা হলো এবং আওয়ামী লীগ ইলেকশনে লড়াই করতে পারবে না। এক। হ্যাঁ, দ্বিতীয়ত, বিএনপির আমরা কোনো খবরই জানতে পাচ্ছি না। এবং যে আপনি যার কথা বললেন, খালেদা জিয়ার পুত্র তারিকেরও আমরা কোনো কথা মিডিয়ার সামনে কিন্তু আপাতত শুনতে পাচ্ছি না। এইটা উদ্বেগজনক। এবং অনেক প্রশ্নচিহ্নর কিন্তু এই 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 যেহেতু ওরা এটাকে সামনে আনছে না এবং লুকিয়ে রাখছে, অনেক প্রশ্নচিহ্ন কিন্তু এর ওপর উঠে যাচ্ছে। স্বপন, ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরী আমার মানে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে তারেক জিয়াকে আমরা দেখতে পাচ্ছি যে তার বাংলাদেশে আগমনের একটা পথ প্রশস্ত হচ্ছে এবং বিএনপি নেতানেত্রীরা তারা ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত যে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরবেন এবং বিএনপির মধ্যে এই চর্চা শুরু হয়ে গিয়েছে যে তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নির্বাচনের পর বিএনপি যদি সরকার গঠন করতে পারে তো সেক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে। যাই হোক, এগুলো তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একদিকে এই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিএনপি যেই দল মানে আওয়ামী লীগের পর যদি কোনো বড় দল থাকে তাহলে সেটা বিএনপি, এবং রাজনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে বিএনপিরই এখানে বাংলাদেশের সরকার গঠন করা বা সরকারে আসার যে সম্ভাবনা সেই সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। এবারে সেই জায়গাতেও একটা দাড়ি কোথাও না কোথাও ফেলে দেওয়া হচ্ছে, সেইখানেও কোথাও না কোথাও একটা মানে হ্যামার করার একটা জায়গা তৈরি করা হচ্ছে। মোহাম্মদ ইউনূস যিনি উপদেষ্টা হিসেবে তো রয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, কিন্তু আমরা সাম্প্রতিক সময় তার যে সমস্ত কথাবার্তা, সাম্প্রতিক সময় এই ভারত বিরোধী যে এজেন্ডাগুলো, সেটা নর্থ ইস্টকে ভাগ করে দেওয়া থেকে শুরু করে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় বা ভারতের বিভিন্ন অংশে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি করা, এটা থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি ভারত বিরোধী পরিকল্পনা, ষড়যন্ত্র তারা তৈরি করে চলেছে। এবং এটা একেবারে স্পষ্ট, কারণ আমরা একের পর এক বেশ কিছু ভিডিও, ছবি দেখেছি, আলোচনার মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের বন্ধু দেশ আর কোনোভাবে নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে
তারেক রহমান, আমরা না হয় এটা ভারতের কথা, ভারত বিরোধী ষড়যন্ত্র, কিন্তু দেশের অভ্যন্তরে যে এত বড় কাণ্ড কারখানা ঘটে চলেছে, তারেক জিয়া তিনি দেশে ফিরবেন, প্রধানমন্ত্রী হতে পারেন, এই আনন্দে বা এই লোভে তার মায়ের কি শারীরিক অবস্থা, তার মায়ের কি অবস্থা, সেইগুলো সব ভুলে গেলেন বেমালুম। স্বপন, প্রথমে বলি, কালকে যেটা আপনি বললেন সঠিকভাবে 54 বছর কমপ্লিট হচ্ছে যে রাষ্ট্রকে ভারত, অনেকে বলে ভারত জন্ম দিয়েছে। আমি অন্তত এটা শুনলে আবার যারা ইদানিং কালে বাংলাদেশি তাদের আবার গাত্র জ্বালা হয়, গাত্র দাহ হয়। তাই আমি বলছি, ভারত যে সাপোর্ট দিয়েছিল বাংলাদেশকে, এই একটা নতুন রাষ্ট্র, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র জন্ম যে ভারত দিয়েছিল, এবং ভারতের নিজেদের সামরিক বাহিনীর রক্ত দিয়ে, রক্ত ক্ষয় করে, জীবন দিয়ে সে আর একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল ভারতবর্ষ। সেটা আজকে ইদানিং যারা আছে যুবক যুবতীরা, অনেকে হয়তো ইতিহাস পড়েনি, তারা 1971 জানে না, 1971-এ তাদের পূর্বপুরুষ যারা মুক্তি বাহিনীর লোকেরা কিভাবে তাদের স্যাক্রিফাইস, সেটা হয়তো ভুলে গেছে। ভারতবর্ষ কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল। অপারেশন সার্চলাইটে যখন লক্ষাধিক লোককে এই পাকিস্তানের সামরিক বাহিনী এবং রাজাকাররা তাদের পূর্বপুরুষ, তাদের মা বোনেদের যেভাবে লাঞ্ছিত করেছিল, অত্যাচার করেছিল, ধর্ষিত করেছিল, সেই সব ভুলে গিয়ে রেড কার্পেট আবার পাকিস্তানকে 54 বছর পর রেড কার্পেট দিয়ে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের দিকে নিয়ে যেতে চায়। পাকিস্তান তো নিজেরা ভেঙে যাচ্ছে, পাকিস্তানকে নিজেদের কোনো স্থায়ী স্টেবিলিটি নেই, সেই জায়গায় বাংলাদেশ আবার পাকিস্তানকে নিয়ে এসে তাদের সাহায্য আবার নেয়ার চেষ্টা করছে। যে পাকিস্তান নাকি এই পূর্ব পাকিস্তান, এই পাকিস্তানের সামরিক বাহিনী, এই 18 কোটি বাংলাদেশ যারা আছে তাদের পূর্বপুরুষ, এবং অনেকে এখন জীবিত আছে, তাদের থেকে এই নতুন যারা জেনারেশন তাদের জানা উচিত যে ভারতবর্ষ কিভাবে এই নতুন বাংলাদেশকে রাষ্ট্রের জন্ম দিল, এবং মুক্তি বাহিনীকে কিরম ভাবে ট্রেন করেছিল, এবং ভারতীয়রা কিভাবে তাদের নিজেদের রক্ত ক্ষয় করে, নিজেদের জীবন দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশকে একটা রাষ্ট্র, এক ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আবার নতুন তাদের স্থাপন দিল। এই কথাগুলো আমার মনে হয় স্বপন, নতুন বাংলাদেশি যারা, নতুন আবার বলছি, ভুলে গেছে। তারা ভাষাটাও আজকাল মনে হয়, এই ভাষার জন্য কতজন প্রাণ দিয়েছে, তারা আবার উর্দু ভাষাকে, পাকিস্তানের উর্দু ভাষাকে বাংলাদেশে আবার ইম্পোর্ট করতে চায়, নিয়ে আসতে চায়। এটা ওদের আবার বললাম অভ্যন্তরীণ ব্যাপার আসতেই পারে, যে ইতিহাস এবং যারা ভূগোল, আমি বারবার এই কথা দুটো বলি, যারা ইতিহাস ভুলে যায়, যারা নিজেদের ভূগোল জানে না, তাদের অবধারিত মৃত্যু, সামনে একটা বড় খাই আছে, মৃত্যুর দিকে বাংলাদেশিরা একে একে পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে।